বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসব জেনে আমার লাভ নেই, শুধু একটা কথা মাথায় রেখো, কাজটা যেন হয়। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে টাকার বিছানা বানিয়ে দিব। শরীফ শেখ কল কেটে পাশে তাকাতেই রফিক মির্জা বিরক্তি নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? যেখানে আমরা এত লোক নিয়ে রহনের কিছু করতে পারছি না, এখানে এই গ্রামের মাস্তান ক্যাপ্টেন রহনের মারবে। দেখ রফিক, আমি তোকে আগেও বলেছি আর এখনও বলছি, আমার ওকে রাখার মানে এটা নয় যে ও প্রহনকে মেরে ফেলবে। আমি শুধু ওকে আমার আন্ডারে রাখছি যাতে ও প্রহনকে ঝামেলায় রাখতে পারে। আর একটা কথা আছে তো, পচা শামুকেও মাঝে মাঝে পা কাটে। বলা তো যায় না, হয়তো এই ছেলেটা আমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে ফেলতে পারে। সেই আশায় বসে থাক, এই ছেলে তোর হাতে কাঁচকলা ধরিয়ে দিব। বলে রফিক মির্জা বিরক্তি নিয়ে বেরিয়ে গেলেন। ওদিকে দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার জন্য রুমে যাওয়ার সময় চৈতি চোখ আবদ্ধ হলো সোফায় বিষণ্ণ মনে বসে থাকা সর্দার সাহেবের উপরে। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে, কিছু একটা নিয়ে গভীর চিন্তায় বিভোর হয়ে আছেন তিনি। বাবাকে এমন চিন্তিত দেখে চৈতি তার কাছে এগিয়ে গেল, বাবার পাশে নিঃশব্দে বসে ডাক দিল, আব্বু বলে। কিন্তু সর্দার সাহেব তাকালেন না। তিনি চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে চৈতির ডাক তার কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়নি। চৈতির বাবা তাদের হাত রাখতেই চমকে ওঠেন সর্দার সাহেব। চকিয়ে পেছন ফিরে চৈতিকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করেন। চৈতি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে সর্দার সাহেবের মুখের দিকে। সর্দার সাহেব ঠোঁট কোনো রকম হাসি ফুটিয়ে বললেন, আম্মা কিছু বলবি? সর্দার সাহেবের প্রশ্ন শুনে চৈতি বলে উঠল, কি নিয়ে এত চিন্তা করছো আব্বু? সর্দার সাহেব সযত্নে মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিছু নিয়ে না আম্মা। সর্দার সাহেব যে মিথ্যা বললেন তা বুঝতে অসুবিধা হলো না চৈতির। বাবা যখন এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা, তখন তা নিয়ে বেশি প্রশ্ন করাটা উচিত হবে না, এতে হয়তো বাবা রেগে যেতে পারেন। চৈতি এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে রুমে চলে গেল। মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন সর্দার সাহেব। সব কথা চাইলে বলা যায় না, একটা নিষেধাজ্ঞা আরোপ করা থাকে, বললেই সবকিছু ওলট পালট হয়ে যাবে। রিফাতকে নিয়ে একটু বেশি চিন্তিত সর্দার সাহেব। রিফাত যে বাড়িতেই আছে তা জানতেন না তিনি। দোকানে বসে শুনেছিলেন কেউ একজন বলছিল যে রিফাত শহরের বাইরে গেছে, তাই তো তিনি এত তাড়া দিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিলেন। খালি গায়ে বিছানায় উপর হয়ে শুয়ে আছে প্রহন। চৈতি রুমের ভেতরে প্রবেশ করতেই চোখ পড়ল প্রহনের আরাবিত পিঠে। সাথে সাথেই চোখ সরিয়ে নিল চৈতি। এত দ্রুত এগিয়ে গিয়ে গায়ের ওপর পাতলা একটা কাঁথা টেনে দিল। প্রহন মুচকি হেসে চোখ বন্ধ করা অবস্থায় বলল, তোমারই তো সম্পদ, দেখতেই পারো। উফ, দিন দিন বড্ড অসভ্য হয়ে উঠছেন তো আপনি। বিরক্তিমাখা কণ্ঠে বলল চৈতি। প্রহন শোয়া থেকে উঠে চৈতির দিকে তাকিয়ে শয়তানি হাসি এসে বলল, অসভ্য আমি, তাই না? কি অসভ্যতা আমি করেছি বলো? যদি বলতে না পারো তাহলে আজ তোমাকে অসভ্যতা আমি কি তা করে বোঝাবো। চৈতি শুকনো ঢোক গিলল, আমতা আমতা করে বলল, আপনি তো এখনই বললেন। কি বলেছি? একটু আগেই তো বললেন। কি বলেছি ওটা বলো। আমার সম্পদ। কি তোমার সম্পদ? চোখ মুখ খিচে ফেললো চৈতি, দ্রুত বলল, আপনি আমার সম্পদ। প্রহন হেসে ফেলল, হেসে হেসে বলল, যাক, স্বীকার তো করলে যে আমি তোমার সম্পদ। প্রহনের কথা শুনে তার চোখ বনে গেল চৈতি। অবাক চোখে প্রহনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা সত্যি বদলোক। প্রহন বিছানা থেকে নেমে চৈতির দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলল, আমি বদলোক, তাই না? এই বদলোক বদ কাজগুলো দেখবা নেবো। অবশ্য তুমি দেখতে না চাইলেও এখন দেখতে হবে। চৈতি এক পা করে পিছিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, মামা মানে কি করবেন আপনি? প্রহন চট করে চৈতির ডান হাত ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, এই তো বউ, মানে ঘুমাচ্ছি। হঠাৎ বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে এলো। প্রহন চৈতিকে ছেড়ে দিয়ে বলল, তোমার ভাবে চিৎকার শোনা গেল না? দেখছি। বলে চৈতি জলদি করে রুম থেকে বেরিয়ে গেল। বিছানার উপর থেকে টি শার্ট গায়ে দিয়ে প্রহন ছুটল চৈতির পেছন পেছনে। রূপা ফ্লোরে পড়ে দুই হাত দিয়ে পেট চেপে ধরে কান্না করছে। রূপার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায় চৈতি।
ছুটে যায় রূপার কাছে, রূপাকে জড়িয়ে ধরে উঠে বসায় চৈতি। রূপা অসহায় দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, আমার বাচ্চা চৈতি, আমার বাচ্চা। বাড়ির সবাই ততক্ষণে এসে হাজির হয়েছে ড্রয়িং রুমে। রূপার মুখে বাচ্চার কথা শুনে থমকে যায় সজীব। সে বাবা হতে যাচ্ছে, অথচ সে নিজেই জানে না। বাড়ির সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জুনাইদা আর সিফা গিয়ে ধরল রূপাকে। রূপা অসহায় কণ্ঠ জুনাইদার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমার বাচ্চার কিছু হবে না তো? কথাটা বলেই রীতিমতো কেঁদে দিল। বাড়ির নতুন সদস্য আসছে, সেই আনন্দে সবাই আনন্দিত হবে না এই অঘটনে সবাই শোক প্রকাশ করবে, বোধগম্য নয় কারোরই। জুনাইদা রূপার মাথায় তেল পানি দিয়ে জিজ্ঞাসা করলে, কি করে পড়ছিস মা? সিঁড়ি বেয়ে নামার সময় পিছলে পড়ে গেছে। শুকনো জায়গায় পিছলে পড়ে কেউ? সজীবের দিকে তাকিয়ে সর্দার সাহেব বললেন, সজীব, রূপাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যা, বেশি ক্ষতি যেন না হয় আবার। সজীব সম্মতি জানিয়ে রুমে চলে যায় শার্ট আর টাকা নিতে। কিছুক্ষণ পর এসে রূপাকে নিয়ে হসপিটালে চলে যায়। মিসেস ইয়াসমিন গিয়ে জুনাইদার পাশে বসলেন। জুনাইদার কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললেন, চিন্তা করবেন না আপা, হয়তো রূপা আজ জানতে পারছে সে কনসেপ্ট করেছে, তাই আমাদের জানায়নি। এখন কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, কিছু না হলেই ভালো। আমাদের প্রথম নাতি বা নাতনির। পরন্ত বিকেল, আকাশ যখন মেহেদিরাঙায় রঙিন হয়ে ছেয়ে আছে, প্রহন তখন চৈতিকে নিয়ে বাড়ির পেছনের বড় মাঠটায় হাঁটছে। চৈতি আজও শাড়ি পরেছে, নিজে নিজে শিখে গেছে যে হলুদ রঙের শাড়িটাই বেশ মানিয়েছে তাকে। জুনাইদা কিনে রাখা শাড়ি। চৈতিদের এলাকাটা ঘুরে দেখা হয়নি প্রহনের, অবশ্য হবেই বা কী করে, বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়িতে এসে বেড়াচ্ছে সে। মাঠের এক পাশে ক্রিকেট খেলা হচ্ছিল। রিফাতের দলের কিছু ছেলে চৈতিকে দেখে তাদের মধ্যে কার কেউ একজন রিফাতকে ফোন করে মাঠে ডাকে। রিফাত সেই সময় ঘুমিয়েছিল। চৈতির কথা শুনতেই সব ঘুম এক পাশে রেখে গাড়ির শার্ট জড়িয়ে ছুটে যায় মাঠের দিকে। কিন্তু হায়, মাঠে গিয়ে চৈতিকে দেখতে পেল না সে। যে তাকে ফোন করে ডেকেছিল তার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে রাগে গজগজ করতে করতে রিফাত চলে গেল। মাঠের ক্রিকেট খেলার ছেলেগুলোকে বেশ ভালো করেই চিনত চৈতি, তাই তো প্রহনকে নিয়ে জলদি করে ছেলেগুলোর চোখে আড়ালে লুকিয়ে পড়ে বড় একটা গাছের পেছনে। রিফাত চলে গেলে চৈতি প্রহনকে নিয়ে জলদি করে বাড়িতে ফিরে যায়। প্রহন বুঝল না চৈতির এমন তাড়াহুড়ো করার ব্যাপারটা। বাড়িতে এসে দেখল সজীব রূপাকে নিয়ে ফিরেছে। রূপার মুখ মলিন, কেমন চুপসে আছে মুখখানি, হয়তো শরীরের ব্যথায়। সজীবকে দেখে জুনাইদা জিজ্ঞাসা করলেন, ডাক্তার কি বলেছে আব্বা? বেশি কিছু হয়নি তো? সজীব মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে মুচকে এসে বলল, চিন্তা করো না মা, সবকিছু ঠিক আছে, শুধু রূপা একটু বেশি কোমরে ব্যথা পেয়েছে। তীব্র ব্যথায় দম বন্ধ হয়ে আসা রূপার মনও খুশিতে ভরে আছে যে তার অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে না, হয়তো ভবিষ্যতে, কিন্তু এর নিশ্চয়তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই দিতে পারেন। বসুন্ধরা সবে নিশীথীর মেদি আধারে আচ্ছাদিত হয়ে আছে। সাজবেলা, মসজিদের মাইক থেকে ভেসে আসছে নামাজের আহ্বানের সুর। সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী চলে গেছেন মসজিদে। প্রহন যাবে বলে তৈরি হচ্ছিল, কিন্তু ঘড়িটা কোথায় রেখেছে মনে নেই। গলার স্বর উঁচু করে চৈতিকে ডাক দিল, চৈতি, শুনছো? একটু এদিকে আসো তো, আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। রূপার রুমে ছিল চৈতি। প্রহন এমন ডাক শুনে রূপার দুষ্টু এসে পড়ল, আমার ননদ জামাই দেখেছি ননদিনীকে চোখে হারাচ্ছে। চৈতি প্রত্যুত্তর বলল, আরে না ভাবি, ঘড়ি খুঁজে পাচ্ছে না তাই ডাকছে। আর পাবি বা কি করে? আমি নিজেই তো ডয়ারে এসেছি। বুঝি সব বুঝি, বিয়েটা তোমার আগে আমার হয়েছে তো। এখন যাও, দেখো কেন ডাকছে। চৈতি রূপার রুম থেকে বেরিয়ে চলে গেল নিজের রুমে। রুমে এসে দেখল প্রহন বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে। চৈতিকে দেখে প্রহন বলল, ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। চৈতি কিছু না বলে ড্রেসিং টেবিলের ডয়ার থেকে ঘড়ি বের করে প্রহনের দিকে বাড়িয়ে দিল। প্রহন মুচকি এসে চৈতির হাত থেকে ঘড়িটা নিয়ে হাতে পড়তে পড়তে বলল, তুমি নিজে রেখেছো তাহলে? আচ্ছা, আমি নামাজ পড়ে আসি। বলেই রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় থামল প্রহন। চৈতির দিকে এগিয়ে গিয়ে চৈতির কপালে আলতা করে অদূর ছুঁয়ে দিয়ে বলে, নবী সুন্নাত পালন করছি, আসি। চলে যায় প্রহন। মৃদু হাসি চৈতি। ভালোবাসা চাদরে জড়িয়ে রাখার মতো একটা মানুষ না চাইতেও পেয়ে গেছে সে। আর কি লাগে এই জীবনে?
গগনে বসবাসরত রজনীকান্ত বিভাসিত কিরণ ছড়িয়ে যাচ্ছে ধরিত্রীতে। চাকচিক্যে ভরপুর নগরীর আনাচে কানাচে পূর্ণিমা তিথিতে লক্ষ লক্ষ তারার মেলা বসেছে আকাশে। মিটিমিটি জ্বলছে তারা, চাঁদের গা ঘেঁষেও আছে তারারা। শূন্য গগনে আজ যেন চাঁদ তারায় সেজেছে। রাত্রি তেমির রূপ ঘুচে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে থালার মতো চাঁদ। স্নিগ্ধময় রোশনি এসে পড়েছে উঠোনের ডান দিকে বা দিকে গাছ থাকায় সে দিক আধারে ছেয়ে আছে। সুন্দর একটা সময়ে রুমে বসে বিরক্ত হচ্ছিল চৈতি। জোরাইদা রান্নাবান্না মাঝপথে থামিয়ে দিয়ে সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসলো। সাদিক কত করে বলল, বনু চলো আমরা সবাই ছাদে গিয়ে বসি, উঠানে ঠিক ভালো লাগছে না। কে শুনে কার কথা? চৈতি তো শুনবেই না। সবাইকে নিয়ে উঠোনে পাটি বিছিয়ে বসে গল্প করবে এবং চাঁদের আলোয় ঝালমুড়ি মাখা খাবে। চৈতির আবদারে সায় দিল সবাই, শুধু সাদিক বাদে। চৈতির একরোখা জেদের কাছে জিম্মি হয়ে অবশেষে সাদিক নিজেও রাজি হয়ে যায়। শুধু শুধু বসে থাকলে তো কোনো মজাই হবে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় গানের কলি খেলবে। জুনাইদা আর মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে যেতে যেতে বললেন, তোরা খেয়াল বাবা, আমার এসব গান টান পারি না, আমরা বরং রাতের রান্নাটা শেষ করি। জুনাইদা আর মিসেস ইয়াসমিনকে বাধা দিল না কেউ। সেখানে উপস্থিত ছিল শুধু চৈতি, রূপা, সিফা, সজীব, সাদিক। তারা নিজেদের মধ্যে খেলা শুরু করতে যাবে এমন সময় বাড়ির গেট খোলার শব্দ পেয়ে সবার দৃষ্টি সেদিকে চলে যায়। প্রহন এসেছে। চৈতিকে দেখেই একগাল হেসে এগিয়ে এলো প্রহন। নিচে মাটিতে বিছানো পাটির দিকে তাকিয়ে বলল, কি করছো তোমরা এখানে? চৈতি প্রহনের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, গানের কলি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি, খেলবেন আমাদের সাথে? প্রহন কোনো উত্তর না দিয়ে চৈতির পাশে খালি জায়গায় বসে পড়ল। ছোট্ট করে বলল, শুরু করো। চৈতি মুচকি হেসে বোতল ঘোরায়। বোতলের মুখ যার দিকে যাবে সে আগে গান গাইবে এবং পরের বার যার দিকে যাবে তাকে প্রথম জনের গাওয়া গানের শেষ অক্ষর দিয়ে গাইতে হবে। খেলার নিয়ম মাফিক বোতলের মুখ গিয়ে থামল সিফার দিকে। সিফার উদ্দেশ্যে চৈতি বলল, ছোট ভাবি তোমার দিকে থেমেছে আগে, তাহলে তো তুমি আগে গাইবে তাই না? শুরু করো। সবার সামনে গান গাইতে সিফার একটু লজ্জা করছিল। কিছুক্ষণ চুপ করে থেকে হালকা কেশে গলা পরিষ্কার করে গাইল, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। থামল সিফা। হাততালি দিয়ে উঠল সবাই। সাদিক মুচকে হেসে বলল, বাহ, সুন্দর গেয়েছ তো সিফা। স্বামীর প্রশংসা শুনে লাজুক হাসে সিফা। চৈতির ফের বোতল ঘোরায়। বোতলের মুখ গিয়ে থামে রূপার দিকে। রূপা আমতা আমতা করে বলল, দিয়ে তো কোনো গান পারি না। চৈতি দ্বিমত করে বলল, 29 দিয়ে কেন, সরিয়া দিয়ে গাও। রূপা চৈতির কথা অনুযায়ী দিয়ে গাইল। চৈতি তখন অবাক হয়ে বলল, তোমরা দুজন একই, অদ্ভুত তো। শুরু করলা সরিয়া দিয়ে, শেষ করলা 29 দিয়ে। চৈতির কথা শুনে হেসে ফেলল সবাই। রূপা ধীর কণ্ঠে বলল, এখন কোনো গানই মনে পড়ছে না, এমনিতেই সারাদিন এটা ওটা ঠিক মনে পড়ে। চৈতি আবারও বোতল ঘোরালো। এইবার থামল প্রহনের দিকে। চৈতি হুররে বলে ওঠে। প্রহন 2 হাত দিয়ে কান চেপে ধরে বলে, শুধু শুধু এমন চিৎকার দেওয়ার কি আছে? চৈতি খুশিতে গদগদ হয়ে বলে, কত কিছু আছে জানেন আপনি, আপনার গান শুনতে পাবো এই প্রথম। আহা। প্রহন বিড়বিড় করে বলল, কাকের গলার কাকা গান শুনতে চাও বললেই পারতে, অনেক আগে শোনাতাম। চৈতি চোখ পাকিয়ে ধমকের স্বরে বলে উঠল, এখন জলদি গান তো, সময় চলে যাচ্ছে। প্রহন চৈতির দিকে ফিরে বসল। চোখ জোড়া চৈতির মুখশ্রীর দিকে তাক করে চেয়ে রইল। কি অদ্ভুত মায়াবী লাগছে তার কিশোরী বউকে। চাঁদের মোহনীয় আলোয় আরও বেশি মোহনীয় লাগছে যেন। তার সামনে হাসি মুখে বসে থাকা প্রেয়সীর দিকে তাকিয়ে প্রেমাসক্ত প্রেমিক সুরালো গলায় গেয়ে উঠল। প্রহনের গানের একটুকুই শেষ হতেই চৈতি গেয়ে উঠবে। অবাক হয়ে যায় সবাই। প্রহন হেসে ফেলল। বাকিরাও খিলখিল করে হেসে ওঠে। চৈতি লজ্জা পেয়ে যায়। খেলবো না আমি আর। কথাটা বলে সেখান থেকে উঠে রুমে চলে যায় চৈতি। প্রহনও উঠতে গেলে রূপা বলে ওঠে, যান দুলা ভাই, আমার ননদিকে আরো কয়েক গুণ লজ্জায় ফেলতে যান। রূপার কথা শুনে মুখে হাত দিয়ে হাসে সিফা। সাথে সজীব, সাদিকও। সেদিন রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফিরেন রেদওয়ান চৌধুরী এবং সর্দার সাহেব। দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিল সর্দার সাহেবের। তবুও দাঁতের দাঁত চেপে
শরীরের সব খারাপ লাগা হজম করেছেন তিনি। বসার ঘরে সোফায় বসে বসে রেদওয়ান চৌধুরীর সঙ্গে টুকিটাকি কথা বলার মাঝখানে রেদওয়ান চৌধুরী বলে উঠলেন, ভাই আপনি বই পড়েন তো। সর্দার সাহেব কথা বলছিলেন প্রহন আর চৈতিকে নিয়ে, যে তাদের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে কিনা সে বিষয়। তারই মধ্যে হঠাৎ বইয়ের কথা বলায় কিঞ্চিত বিরক্ত হলেন সর্দার সাহেব। কিছুক্ষণ রেদওয়ান চৌধুরীর মুখশ্রীর দিকে চেয়ে থেকে বললেন, বিআই সাহেব, আমি আপনাকে অন্য কিছু জিজ্ঞাসা করেছিলাম। রেদওয়ান চৌধুরী নড়ে চড়ে বসে পড়লেন। আসলে হলো কি? রেদওয়ান চৌধুরীর কথা সম্পূর্ণ না করতেই মিসেস ইয়াসমিন বললেন, আসলে না বলে কিচ্ছু না। বিষয়টা হচ্ছে কি ভাই, আপনার ভাইয়ের এখন একটু বই পড়তে হবে, না হলে খাবার খাবে যে ওগুলো হজম হবে না। মিসেস ইয়াসমিনের কথা শুনে মৃদু হাসলেন সর্দার সাহেব। রেদওয়ান চৌধুরীর কাঁধে হাত রেখে বললেন, চান ভাই, আপনি বরং বই পড়ুন। এই বইগুলো আমার জীবনটা বরবাদ করে দিল। বিড়বিড় করতে করতে জুনাইদার কাছে চলে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরী সুযোগ পেয়েছেন বই পড়ার, সেই সুযোগ কাজে লাগানোর জন্য চলে গেলেন রুমে। আসার সময় যতগুলো বই নিয়ে এসেছেন সেগুলো পড়ে শেষ করতে হবে তো, না হলে যে বইগুলো তাকে দারুণ লজ্জা দিবে। বই পড়ুয়া হয়ে বইয়ের দেওয়া লজ্জা সহ্য করার কষ্টদায়ক বটে। খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। রূপা আর সিফা সবকিছু গুছিয়ে তারাও রুমে চলে গেল। লাইটের আলোয় আলোকিত হয়ে থাকা সর্দার বাড়ি অল্প সময়ের মধ্যেই অন্ধকারের মাঝে হারিয়ে যায়। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত্রি তখন 12:45। গ্রাম্য এলাকা। মধ্যরাতে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। একদল কুকুরও ডেকে উঠল, ঝিঝি পোকার ডাক। গভীর রাতে এইসব ডাকে ভয় পাবে না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় চৈতির। কুকুর শিয়ালের ডাক কানে যেতেই সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলো প্রহন ঘুমিয়ে আছে, যাকে বলে গভীর ঘুমে আচ্ছন্ন। চৈতির ভীষণ জল তেষ্টা পেয়েছে, কিন্তু উঠে যেতেও সাহসে কোলাচ্ছে না। এইদিকে প্রহনের এমন সুন্দর ঘুমটাও ভাঙাতে মন চাইছে না। কি জ্বালা! এদিকে মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে কোনো কিছু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। মাঝরাতে ঘুম ভাঙলেও কে সব ভুতুরে কাহিনী মাথায় আসে বুঝে না চৈতি। বাড়ির পেছনে বাসচার থেকে ভুতুম পেঁচার ডাক শুনে ভয় প্রহনকে পেছন থেকে খামচে ধরে। ঘুমের ঘোরেই প্রহন জিজ্ঞাসা করলো, কি হয়েছে চৈতি, ঘুমাচ্ছ না কেন? চৈতি আরেকটু জোরে ধরে বলল, ভূত! শুনছেন আপনি? ভূত! ঘুমের মধ্যেই হাসে প্রহন। চৈতির দিকে ফিরে চৈতিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, ভূত বলতে কিছু হয় না, বুঝেছ? জিন বলতে হয়। এখন ঘুমাও। চৈতি মনে মনে প্রহনকে বকা দিল। বকতে বকতে বলল, ভূতের ভয় দূর করতে গিয়ে আসল জিনের ভয় এনে দিল। খাটাস একটা। রজনীর অন্ধকার পুরোপুরি কাটেনি এখনো। মৃদু আভায় আলোকিত হিমেল হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে। পূর্ব দিগন্তের আকাশ লালচে প্রবাহে বিভাসিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তপ্ত আদিত্যের উদয় হবে জানান দিচ্ছে প্রকৃতি। গ্রাম্য এলাকা খুব ভোরে জেগে ওঠা পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারিপাশ। দূরে কোথাও থেকে মোরগের ডাক ভেসে আসছে স্পষ্ট শুনতে পেল চৈতি। ঘুমন্ত মানবের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রয় পড়ছে গলার কাছটায়। বেসামাল চুলগুলো বালিশের উপরে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। পুরুষালী শক্ত হৃদয়ের মধ্যে আবদ্ধ কিশোরীর কোমল দেহ। চৈতি নড়ে চড়ে উঠল। ঘুমের মধ্যেই ব্রুজগল কুচকে ফেলল প্রহন। বাঁধন আলগা করে ঘুম ঘুম কণ্ঠে বলল, এত নড়াচড়া করছো কেন? চৈতি শোয়া থেকে উঠে বসল। খোলা চুলগুলোকে হাত খোপা করতে করতে বলল, সকাল হলো যে, নামাজ পড়বেন না? প্রহন উত্তর দিল না। প্রত্যুত্তর না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি। ঘুমিয়ে পড়েছে প্রহন। চৈতি বিছানা থেকে নেমে দাঁড়ালো। ভাজে ভাজে থাকা শাড়িটা কুঁচকে গেছে। টান টান করে শাড়ি ঠিক করে জানলা মেলে দিল। জানালা খুলতেই হিমশীতল বাতাস এসে ছুঁয়ে দিল চৈতির গা। পরম শান্তিতে চোখ বুজে ফেলল। বাইরে আবছা আলো বিরাজমান। ফজরের নামাজের সময় এখনো শেষ হয়নি, একটু পরেই শেষ হয়ে যাবে। চৈতি আবারও প্রহনের কাছে এগিয়ে যায়। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, শুনছেন? উঠুন না, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। প্রহন ঘুমের মধ্যেই উঠে বসে। চৈতি ওয়াশরুমে যেতে যেতে বলে, তাড়াতাড়ি উঠে অজু করে আমার রুমেই নামাজ পড়ে নিন, মসজিদে যাওয়ার সময় নেই। দুই হাত দিয়ে চোখ কচলিয়ে দৃষ্টি পরিষ্কার করে লম্বা হাই তুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে চট করে উঠে দাঁড়ায়। চৈতি দ্রুত অজু করে বের হতে বলে জানলার পাশে দাঁড়িয়ে
বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শহরের মতো কোনো গাড়ি দেখতে পেল না। শহরের গাড়ির হর্ন, মানুষের কোলাহলও নেই এখানে। উঁচু উঁচু অট্টালিকাও নেই। বাইরে দৃষ্টি দিলেই শুধু সবুজ আর সবুজ, সুন্দর অনুভূতি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে প্রকৃতির চিন্তা থেকে বেরিয়ে আসে প্রহন। চৈতিকে পাশ কাটিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রহন অজু করে বের হতে হতেই চৈতি নামাজে দাঁড়িয়ে যায়। প্রহন বের হলে দুজন একসাথে নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজের মধ্যে দিয়ে সুন্দর একটা দিনের শুরু করে একজোড়া দম্পতি। সর্দার সাহেব বালকানিতে রাখা চেয়ারে বসে চোখ বন্ধ করে তসবিহও পড়ছেন। রাতে ঠিকমতো ঘুমানো হয়নি তার। জুনাইদা বিছানা গুছিয়ে সর্দার সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, চা খাবেন? এক কাপ চা বানিয়ে এনে দিব? সর্দার সাহেব ডানে বাঁয়ে মাথা নাড়িয়ে না জানালেন। তা দেখে জুনাইদা বললেন, আপনার তো চা ছাড়া সকাল শুরু করতেই ভালো লাগে না, তাহলে আজ? কথাটা বলে কিছুক্ষণ চুপ করে থাকলেন জুনাইদা। হয়তো কিছু চিন্তা করার চেষ্টা করলেন। তারপর আবারও বললেন, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আছেন? সর্দার সাহেব চোখ মেলে জুনাইদার দিকে তাকালেন। চিন্তিত তো তিনি সত্যি, কিন্তু তা জুনাইদাকে বলা যাবে না। দেখা যাবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে অসুস্থ হয়ে পড়বে। কি দরকার এত ঝামেলা পোহানোর? তার চেয়ে বরং এটাই ভালো, নিজের চিন্তা নিজের কাছেই থাক। সর্দার সাহেব কথা না বাড়িয়ে বললেন, চৈতির আজ চলে যাবে সকাল 10টায়। ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। আমার আজ চা লাগবে না। সে কি কথা? মাত্র গতকাল আসলো মেয়েটা, আর আজই চলে যাবে? এটা কেমন দেখায় বলুন তো? দেখো জুনাইদা, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আমরা চাইলেও ওকে আমাদের কাছে রাখতে পারবো না। আর তুমি তো জানোই রিফাতের কথা, ও যে গ্রামে আসে। সর্দার সাহেবের শেষে কথাটুকু শুনে বুঝতে অসুবিধা হলো না জুনাইদার। এই নিয়েই যে তার স্বামী চিন্তিত, তিনি আর কি বলবেন। বাবা হয়ে মেয়ের ভালোটাই যে চান তা তো আর নতুন কিছু নয়। জুনাইদা চলে গেলেন। মেয়ের পছন্দের নাস্তা বানাতে হবে যে। আবার কখন মেয়েকে নিজের হাতের বানানো খাবার খাওয়াতে পারবেন জানা নেই তার। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতিদের বাড়ির কিছুটা সামনেই রফিক মিয়ার টঙের দোকান। এলাকার মুরব্বীদের অনেকেই অবসরে সেখানে বসে চা সিগারেট খায় এবং আড্ডা দেয়। কিন্তু আজ সকাল থেকেই সেই টঙের দোকান দখল করে রেখেছে রিফাতের ছেলেরা। চৈতিদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে কয়েকজন। রেদওয়ান চৌধুরীর সাথে নিয়ে রফিক মিয়ার হাতের দারুণ এক কাপ চা খেতে খেতে চেয়েছিলেন সর্দার সাহেব। মাথা থেকে রিফাতের চিন্তা ঝেড়ে ফেলে আবারও আগের মতো স্বাভাবিক হতে চেয়েও এক ঝাঁক চিন্তায় আটকে পড়লেন বাড়ির বাইরে এসে। রফিক মিয়ার দোকানে বেঞ্চে বসে থাকা সেদিনকার সেই ছেলেটা যে রিফাতের হাতে থাপড় খেয়েছিল মাঠে। নাইম বলল, আসসালামু আলাইকুম চাচা। ভাইয়ের হবু শ্বশুর বলে সালাম দিলাম। ভাবিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোই করছেন। ভাইয়ের একটা সুযোগ হলো। নাইমের কথা শুনে রাগ হচ্ছে সর্দার সাহেবের, কিন্তু তিনি রাগারাগি করতে চান না। তাই তাদের পাশ কাটিয়ে চলে আসার সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, ও হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন। ভগ্নাবাসী, তাতে কিছু হবে না। সর্দার সাহেব পেছনে ফিরে দেখেন রিফাত দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখ মুখ শয়তানি হাসি ফুটিয়ে কোমরে হাত রেখে সর্দার সাহেবের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সর্দার সাহেবের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কে দিবেন না বিয়ে? সর্দার সাহেব দাঁতের দাঁত চেপে বললেন, তোর লজ্জা করে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তোর কাছ থেকে দূরে রাখার জন্য আমি ওকে না চাইতেও বিয়ে দিয়েছি। ঠোঁট কামড়ে হাসে রিফাত। গাল ফুলিয়ে ডান হাতের তর্জনী আঙুল দিয়ে বা গালে চুলকাতে চুলকাতে বলে, তাহলে একদিনের জন্য তো আমাকে দিয়ে দিন। রিফাতের মুখটা সর্দার সাহেবের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, খেয়ে ছেড়ে দিব, প্রমিস। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় পড়ে রিফাতের 2 গালে। সর্দার সাহেব পায়ের জুতা খুলে হাতে নিয়ে রিফাতের কাঁধে এক বাড়ি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলেন, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে এত বাজে কথা বলিস? তোরে আমি জেলের ভাত খাওয়াবো। রিফাতের চোখ থেকে আগুন বেরোচ্ছে যেন। ক্রোধে চোখ লাল হয়ে আছে। এক দৃষ্টিতে সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁট আবারও হাসি। কাঁধের কাছের শার্টের উপরে জুতার বাড়ির ছাপ স্পষ্ট। সর্দার সাহেবের কাছে এক পা এগিয়ে এসে বলে, জেলের ভাত খাওয়ার আমার অভ্যাস আছে, কিন্তু আজকের এই 2টা থাপ্পড় আর জুতার বাড়িটা খাইতে আমার একদম ভালো লাগে নাই। আর যা আমার ভালো লাগে না তা আমি উপরে ফেলাই। আজকের কামটা আপনি ভালো করেন নাই সর্দার, একদম ভালো করেন নাই।
রিফাত রাগে ক্ষোভে ফুঁসছে সেখান থেকে চলে গেল। সর্দার সাহেবের মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললেন। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে তার। কোন অভিশাপের কারণে রিফাতের মতো বাজে গুন্ডা একটা ছেলের চোখে পড়ল তার মেয়ের উপরে। মাটিতে বসে চিৎকার করে আল্লাহকে দেখে কান্না করতে চাচ্ছেন তিনি, কিন্তু পারবেন না, কারণ তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। আর একজন বাবাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয়। একজন পুরুষ হলে সবার সামনে চিৎকার করে কান্না করা যায় না, যতই কষ্ট হোক না কেন। তাই একান্তে নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। চোখের পানিটা লুকাতে হয় লোকচক্ষুর আড়ালে। সর্দার সাহেব কিছুটা বুঝতে পারছেন এর পরবর্তী সময়টা ভালো যাবে না। নিশ্চিন্তে কাটাতে পারবেন না, ঘুমাতে পারবেন না অনেক রাত। সর্দার সাহেব হাঁটতে হাঁটতে গিয়ে তার সামলাতে না পেরে পড়ে যেতে চায়। রিদওয়ান চৌধুরী দৌড়ে ফেলেন, অভয় দিয়ে বলেন, কিছু করতে পারবে এই ছেলে? আপনি এত চিন্তা করিয়েন না ভাই, আল্লাহ ভরসা। খারাপের জয় কখনো হয়নি, হচ্ছে না, আর ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ। সর্দার সাহেবের বাড়িতে খিলখিল করে হেসে দৌড়ে বেড়াচ্ছে তার আদরের মেয়ে চৈতি। মায়ের সাথে লুকোচুরি খেলতে গিয়ে যে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, শাড়ির আঁচলটা আদতেও আঁচ করতে পারছে না কিশোরী। উনুন থেকে অনল দহনে পুড়তে পুড়তে শাড়ির আঁচল খালি কাজ ছুটি আসবে তখনই তাপ অনুভব করে হাসি মুখে পাশ ফিরে তাকাতেই ভয়ে চুপসে যায় চৈতি। হাসি খুশি মুখটা হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে গলা দিয়ে কোনো শব্দ আসছে না। প্রবণ সেই সময় চৈতিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে আসে। ভেতরে ঢুকে সামনে আটকে চিৎকার করে উঠল। চৈতি! দ্রুত চৈতির কাছে গিয়ে জগের পানি ঢেলে দেয় চৈতির গায়ে। আগুন নিভে যায়, কিন্তু আগুনের আঁচ কাঁধের দিকে লাগায় সেখানটা লাল হয়ে গেছে। প্রহনের চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির সবাই। আগুন নেবানোর পর চৈতি ক্লান্তি মাখা দৃষ্টিতে এক পলক প্রহনের মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে আগলে নিল। বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে গেছেন। চৈতিকে কোলে তুলে রুমে নিয়ে গেল প্রহন। পেছনে পেছনে সবাই গেল। জোনাইদা তো এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সর্দার সাহেব বাড়ি ফিরেছেন কিনা দেখতে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন তিনি। কে জানতো এই সময় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। চৈতিকে বিছানায় শুইয়ে দিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতি। মিসেস ইয়াসমিন এবং জুনাইদা সৃষ্টিকর্তার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বলল, এমন অঘটন কি করে ঘটাতে যাচ্ছিলি চৈতি? চৈতির চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। নিজের গায়ে আগুন জ্বলতে দেখলে যে কেউই ভয় পাবে। প্রহন চৈতির মুখের দিকে তাকিয়ে জুনাইদার উদ্দেশ্য বলল, আম্মু, এখন এইসব কথা আর বইল না। চৈতি ভয় পেয়ে আছে, বাদ দিন। জুনাইদা আর কিছু বলল না। নিচ থেকে সর্দার সাহেবের ডাক শুনতে পেলেন। জুনাইদার নাম ধরে ডাকছেন তিনি। সচরাচর এমন নাম ধরে ডাকেন না। জুনাইদা চৈতির রুম থেকে বেরিয়ে গেলেন সর্দার সাহেবের কাছে। কাঁধের আঁচ লেগে যাওয়া অংশটা জ্বালা অনুভব করলো চৈতি। জুনাইদার পিছু পিছু ততক্ষণে সবাই বের হয়ে গেছে, শুধু প্রহন ছাড়া। চৈতি প্রহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁধের অংশটাই জ্বলছে। প্রতি উত্তরে প্রহন রেগে গিয়ে বলল, একটা থাপ্পড় দিব মেয়ে তোমাকে। এত বেখেয়ালি মানুষ হয়? আমি যদি আজ না যেতাম তোমার কি হতো বলো তো? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার নিজের কলেজে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। এমনিতেই কত বড় বিপদ থেকে রক্ষা পেল চৈতি। হয়তো তার নিজের জীবনটাই শেষ। তার উপরে প্রহনের এমন রাগান্বিত কথায় অভিমান গাঢ় হলো আকাশচুম্বী। প্রহন চৈতির মুখোমুখি বসল। চৈতি মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। প্রহন গম্ভীর কণ্ঠে বলল, পোড়া জায়গায় মলম লাগানোর জন্য কোনো মলম আছে? উত্তর করল না চৈতি। চুপ করে বসে রইল। প্রহন আবারও জিজ্ঞাসা করল, উত্তর পেল না। চৈতির একরকম জেদ হাল ছেড়ে দিয়ে প্রহন রুম থেকে বেরিয়ে যায়। প্রহনের চলে যাওয়ার দিকে এক নজর চেয়ে থাকে চৈতি। মুখ ভেঙচি দিয়ে পড়ল, পুড়ে মরে গেলেই পারতাম, এত বকা শুনতে হতো না। গুরুগম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে বিছানায় বসে আছেন সর্দার সাহেব। তার পাশেই জুনাইদা শাড়ির আঁচল দিয়ে শুধু চোখের পানি মুছছেন। বিরক্তি নিয়ে জুনাইদার দিকে তাকালেন সর্দার সাহেব। রাশভারী বিরক্ত মাখা গলায় বললেন, উফ জুনাইদা, তোমরা কিছু কিছু মেয়েরা এত কাটতে পারো কেন বুঝি না। এই জন্যই তোমাকে সিরিয়াসলি কিছু বলিনি আমি। সর্দার সাহেবের কথা শুনে তেতে উঠলেন জুনাইদা। আমার মেয়েকে নিয়ে এসব কথা শুনলে আমার কষ্ট হবে না? কোথাকার কোন গুন্ডা আমার মেয়েকে নিয়ে এত নিচু কথা কি করে বলতে পারলো?
মেয়েটার ভবিষ্যতে কি আছে তা ভাবলেই তো আমার কষ্ট হচ্ছে। তার উপরে জানেন আজকে কি হয়েছে? সর্দার সাহেব সন্দিহান দৃষ্টিতে জুনাইদার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কিছুক্ষণ আগেই চৈতির গায়ে আগুন লেগে গিয়েছিল। শাড়ির আঁচল থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়তে পড়েনি। প্রহন দেখে তাড়াতাড়ি পানি ঢেলে নিভিয়ে দেয়। জুনাইদার মুখে এমন কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন সর্দার সাহেব। এত চিন্তা তিনি নিতে পারছেন না। জুনাইদার দিকে তাকিয়ে বললেন, এই কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? এখন বলতে আসছো? বেয়াক্কেল মহিলা। জুনাইদার উত্তর শোনার আগেই রুম থেকে হনন করে হেঁটে বেরিয়ে যান সর্দার সাহেব। উদ্দেশ্য চৈতির রুম। চৈতির রুমের দরজা খোলাই ছিল। সর্দার সাহেব সোজা ঢুকে গেলেন। প্রত্যেকবারের মতো নক করলেন না। চৈতির পরনে সেই সময়ে সেই পুড়ে যাওয়া শাড়িটাও আছে। মন খারাপ করে বিছানায় হেলান দিয়ে বসেছিল মেয়েটা। সর্দার সাহেব দ্রুত এগিয়ে গিয়ে বললেন, এমনটা কি করে হলো আম্মা? তুই কি একটু খেয়াল করিসনি রান্নাঘরে? বাবাকে সামনে পেয়ে চড়িয়ে ধরল চৈতি। চোখ ভিজে গেছে পানিতে। এখনই হয়তো বর্ষণ হবে। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তো মায়ের সাথে লুকোচুরি খেলছিলাম, মজা করতেছিলাম সবার সাথে। রান্নাঘরে কখন যে শাড়ির আঁচল বেয়ে আগুন জ্বলতে লাগলো বুঝতে পারিনি। সর্দার সাহেবের পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মেয়ের দোষ দিয়ে লাভ নেই। বাস্তবতার বিষয়ে তার মেয়ে অনেকটাই কম জ্ঞানী। সব দিক সামলে নেওয়ার বয়স এখনো হয়নি ওর। এই মেয়েটা নিয়ে যত চিন্তা তার। এই মেয়েকে নিরাপদে সুখে রাখার জন্য কত ত্যাগ স্বীকার করতে বাধ্য হচ্ছেন তিনি। অথচ সেই মেয়ের শুধুই বিপদ। কিছুক্ষণ মেয়ের পাশে বসে চলে গেলেন উনি। আগুনের আঁচ লেগে যাওয়ার জায়গায় মলম লাগাতে মৃদু কেঁপে উঠল চৈতি। আঙুলের ডগায় মলম নিয়ে আলতো করে লাগিয়ে দিচ্ছে প্রহন। এই মলম না লাগানোর জন্য কত দ্বিধা চৈতি। তাকে থাপ্পড় দিবে বলেছে প্রহন, সে তো লাগাবেই না। প্রহন যে তখন বেরিয়ে গেল। এরপর আসলো ফার্মেসি থেকে পোড়ার মলম সাথে নিয়ে। অনেক জোর জবরদস্তি করে চৈতির কাঁধে মলম লাগাতে সক্ষম হলো সে। প্রথমে রাজি না হলেও যখন প্রহন মলম লাগিয়ে দেয় তখন আরামে চোখ বুজে ফেলে চৈতি। ঠান্ডা মলমের ছোঁয়ায় এক অন্যরকম শান্তি লাগে তার। ওদিকে চেয়ারে বসে বসে বাইরের পরিবেশ দেখছেন সর্দার সাহেব। দেখছেন বললে ভুল হবে, তার দৃষ্টি সেদিকে, কিন্তু মন ধ্যান সব অন্যদিকে। চৈতিকে নিয়ে এত চিন্তা তার মাথায় ধরছে না আর। যেদিন থেকে রিফাতের নজর চৈতির দিকে পড়েছে সেদিন থেকেই সর্দার সাহেবের চিন্তা এক ধাপ করতে বাধ্য করে চলেছে। মেয়েকে বিয়ে দিয়েও সেই চিন্তা থেকে মুক্তি পেলেন না তিনি। দুপুরে খাবার টেবিলে বসে সবাই জানিয়ে দিয়েছিলেন চৈতিরা বিকেলে বাড়ি ফিরে যাবে। এইদিকে প্রহন আর কত মিথ্যা কথা বলে ছুটি নেবে। বাবার কথা শুনে মন খারাপ হয়ে যায় চৈতি। সবে তো গতকাল এসেছিল বাড়িতে, তাহলে আজই কেন চলে যেতে হবে? অদ্ভুত। বিছানায় বসে বসে মোবাইলে কিছু একটা করছিল প্রহন। চৈতিকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে বলল, তোমার আম্মু নিজেই তাড়া দিয়ে আমাদের বেরোতে বললেন, আবার নিজেই তাড়া দিয়ে চলে যেতে বলছেন। তোমার বাবার মাথা ঠিক আছে তো? চৈতি চোখ ছোট ছোট করে বলল, আপনি আমার আব্বুকে মানসিক রোগী বলতে চাচ্ছেন? ছি ছি, তওবা তওবা। আমার এত সুন্দর একটা শ্বশুর মশাইকে মানসিক রোগী কেন বলতে যাব? তাহলে জিজ্ঞেস করলেন যে আমার আব্বুর মাথা ঠিক আছে কিনা? প্রহন মাথা চুলকিয়ে আস্তে করে বলল, ওটা তো কথার কথা। যোগ বিয়োগের হিসাব মিলছে না সর্দার সাহেবের। তিনি ভাবলেন একা একাই চিন্তা করলেন রিফাতকে নিয়ে। চৈতির ব্যাপারটা প্রহনকে জানানো উচিত। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। নীরব নিস্তব্ধ শুনশান রুম। সেই রুমে দুজন মানুষ আছে, তা কেউ বুঝতেও পারবে না। দুটো মানুষই মুখোমুখি বসে আছে। রাগে কপালের রক ফুলে উঠেছে। মুখে কথা নেই দুজনের কারোরই। মিনিট 5 পর নীরবতা ভেঙে চিন্তিত কণ্ঠে সর্দার সাহেব বললেন, আমি তো তোমাকে সবকিছুই বললাম প্রহন। আমার মেয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দিলাম। চৈতির প্রতি তোমার যে টান ভালোবাসা তা আমি দেখেছি। আমি আশা করছি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিবা না তুমি। ছোট থেকে আমার মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছি আমি। মেয়েটা আমার অনেক বেশি আদরী। আমার মৃত্যুর পর আমার মেয়েটার খেয়াল রেখো তুমি। প্রহনের দৃষ্টি এত সময় ধরে ব্যালকনির বাইরে আকাশের দিকে ছিল। সর্দার সাহেবের কথা শুনে তার দিকে তাকিয়ে লম্বা করে শ্বাস ফেলে বলল, প্রথমে চৈতির বয়স কম থাকায় আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম না। একজন শিক্ষিত মানুষ হয়ে এটা করতে আমার বিবেকে বাধা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মা বাবার জোরাজুরিতে বিয়ে করতেই হয়েছে। 3 বার কবুল বলার পর থেকেই অচেনা অল্প বয়সী কিশোরী মেয়েটার প্রতি এক অন্যরকম টান অনুভব হয়।
আমি নিজেই নিজের মাঝে কারণ খুঁজতাম কেন চৈতিকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া হলো। আর্থিক অবস্থা বা অন্য দিক থেকে দেখলাম না যে এত কম বয়সে বিয়ে দিতেই হবে। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আজ জানলাম আসল কারণটা। যেখানে মেয়েটার জীবন নিয়ে আতঙ্কে আছে পরিবারের সবাই, সেখানে মেয়েটাকে বিয়ে দিয়ে মেয়েকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়তো আপনাদের সঠিক বলে মনে হয়েছিল সেই সময়টা। কিন্তু বাবা, আমি একটা কথা বলি, রাগ করবেন না আশা করছি। এমন অল্প বয়সী মেয়েদের যত ধরনের সমস্যাই হোক না কেন, এত কম বয়সী বিয়ে দেওয়ার ব্যাপারটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না। এতে মেয়েটার মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যা সৃষ্টি হতে হয়। মেয়েটার জন্য বিয়ে নামক বাঁধনটা সবকিছু জোড়া দেওয়ার জিনিস হতে পারে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম ছাড়ল প্রহন। বসা থেকে উঠে দাঁড়ালো রুম থেকে যাওয়ার উদ্দেশ্যে। সর্দার সাহেব গোপনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে মাফ করো বাবা, বিষয়টা তোমাকে আরও আগে জানানো উচিত ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর চৈতিকে বিয়ে না দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মেয়েটা আমার মাশাল্লাহ, যেখানে সেখানে একা মেয়ে রেখে আসাটা মন সায় দেয়নি, তাই তো তোমার বাবা মায়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। প্রহন সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি বাবা, এতে আপনারও কোনো অন্যায় নেই। মা বাবা তো সবসময় আমাদের ভালোটাই চাই। রিফাত নামক লোকটাকে আমি চিনি না, তাকে চেনার প্রয়োজন আছে। ছেলেটার কলেজে অনেক বড়। আমার চৈতিকে এত বাজে উক্তি, এত নিচু করে চিন্তা করে ওকে পেলে আমি যে কি করব শুধু মহান আল্লাহ তাআলাই জানেন। ওদিকে কাপড় চোপড় সব গুছানো শেষ। বিছানায় বসলো চৈতি। কাঁধের পোড়া জায়গায় মলম লাগানোর জন্য তেমন একটা কিছু হয়নি, একবার লাগানোতেই ঠিক হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল কত আশা নিয়ে, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। প্রহনের নাকি বাড়িতে কি কাজ পড়ে গেছে, তাই তো এই দুপুরে খাবারের পরই রওনা দিয়ে বাড়ির পথে। অথচ সত্যিটা তার নিজেরই অজানা। সব সত্যি যদি চৈতিকে জানিয়ে দেওয়া হয়, তবে তো মেয়েটা চিন্তা করতে করতেই অসুস্থ হয়ে পড়বে। ওইদিকে স্কুলে নাকি পরীক্ষাও আছে, পড়ালেখা করতে হবে তো নাকি। সব চিন্তা একপাশে সরিয়ে রেখে দুপুরে বেশ আয়েশ করে শাশুড়ির হাতের রান্না করা মজাদার খাবার খেয়ে বিছানায় গা এলে দিয়েছে প্রহন। প্রতিদিনের তুলনায় একটু বেশি খাওয়া হয়ে গেছে আজ। চৈতি পাশেই আরামে চোখ বন্ধ করে শুয়ে আছে। বিছানায় হেলান দিয়ে বসে বসে প্রহনের কানের কাছে জ্ঞান জ্ঞান করছে চৈতি। মাত্র তো গতকাল আসলাম, আজ আবার চলে যেতে হবে? বলি, এত জলদি কেন যেতে হবে শুনি? আরো 2-1টা দিন থাকলে তো একটু শান্তি লাগতো মনে। প্রহন সেই অবস্থায় জবাব দিল, আমাদের বাড়ির চালগুলো শেষ করতে হবে তো নাকি? মাস শেষ হয়ে যাচ্ছে না, চাল শেষ হলো না। প্রহনের কথা আগামাথা কিছুই বুঝল না চৈতি। চোখ ছোট ছোট করে বলল, চালের সাথে মাসের কি সম্পর্ক? চাল ডাল তেলের জন্য কি মাস শেষ হতে হবে? এইসব জিনিস তো যখন তখন শেষ হতে পারে, মাসের শুরুতে কিংবা মাসের মাঝামাঝি সময়ে। প্রহন শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, এটাই তো, বেড়াতে আসলে কয়েকদিন পর বা কয়েকদিন আগেও ফিরে যেতে হয়। কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে যেতে পারে, ধারণা আছে তোমার? গুরুত্বপূর্ণ না চাই, সব অকাজ মিথ্যা বলে ছুটি নিয়ে আসতে পারে, আর 2 দিনও আমার বাপের বাড়িতে থাকতে পারে না, যত সব। রাগে গাল ফুলিয়ে রুম থেকেই চলে গেল চৈতি। চৈতি চলে যাওয়া দিকে তাকে মুচকে হাসলো। হেসে বালিশ বুকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল প্রহন। আপাতত শরীরের শান্তি দরকার, পরে না হয় রাগিনী বাচ্চা বইয়ে রাগ ভাঙানো যাবে। জুনাইদার পাশেই বসে পান চিবোচ্ছিল মিসেস ইয়াসমিন। জুনাইদার চোখ মুখ কেমন যেন শুকিয়ে আছে। ইয়াসমিনকে পান বানিয়ে দিলেও নিজের জন্য বানালেন না তিনি। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত। মিসেস ইয়াসমিন ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলেন জুনাইদার মুখের দিকে। কিছুক্ষণ পর জুনাইদার হাতের উপরে হাত রেখে বললেন, বা আপনি কি কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত? না মানে আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি হয়তো কিছু নিয়ে চিন্তা করছেন। সমস্যা না হলে আমার সাথে ভাগাভাগি করতে পারেন। মিসেস ইয়াসমিন কথা শুনে তার দিকে এক নজর তাকালেন। জুনাইদা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, কি নিয়ে আর চিন্তা করব বলুন আপা, মেয়েকে নিয়েই তো যত চিন্তা। ওই রিফাতের কুনজর থেকে যে কবে আবার মেয়েটা মুক্তি পাবে আল্লাহ জানে। আল্লাহ ভরসা আপা, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। খারাপ কিংবা ভালো যাই হোক না কেন বেশি চিন্তা করা উচিত না। ভালো কিছুর সময় বেশি আশা বা চিন্তা করলে তার বিপদ হয়, আর খারাপ কিছুর সময় খারাপ জিনিসগুলোই বেশি হয়। আমাদের ভাগ্য
কেমন তা দেখুন আপা। চাইলেও মেয়েটাকে 3-4 দিন নিজের কাছে রাখতে পারি না। মাঝে মাঝে তো মনে হয় মেয়েকে কুৎসিত বানিয়ে ফেলে নিজের কাছে আগলে রাখি। আমার মেয়েটাকে এত সুন্দর হতে কে বলেছিল? যার জন্য তাকে নিয়ে এত চিন্তা, যার তার চোখে পড়ে তার উপর। আমার মেয়েটাকে বেশি ভালোবাসি তো, তাই আমাদের সাথে এমনই হচ্ছে। জুনাইদার প্রতি উত্তরে মিসেস ইয়াসমিন শুধু একটা কথাই বললেন, সব আল্লাহর ইচ্ছে আপা। মহান আল্লাহ তাআলা যা করেন সৃষ্টি কল্যাণের জন্যই করেন। হয়তো আমরা পাপী বান্দারা তা উপলব্ধি করতে পারি না, ব্যর্থ হই বারংবার। আল্লাহ ভরসা। প্রহনের সাথে রাগ করে রুম থেকে বেরিয়ে রূপার রুমে চলে গেল চৈতি। সজীব বাড়িতে নেই, কাজে গেছে। সাদিকও সজীবের সাথে। রূপার রুমে রূপা আর সিফা বসে কথা বলছিল। চৈতি গাল ফুলিয়ে হনন করে হেঁটে রূপার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল, কোলে বালিশ নিয়ে। রূপা লবণ মরিচ দিয়ে তেঁতুল খাচ্ছিল। চৈতির দিকে এক টুকরো তেঁতুল বাড়িয়ে দিয়ে বলল, তেঁতুল খাবে ননদি? চৈতি রূপার হাতের তেঁতুলের দিকে তাকিয়ে বলল, আমার দরকার নেই, তুমি খাও, সময় হলে খাবনি। চৈতির শেষের কথা শুনে ফিক করে হেসে ওঠে রূপা আর সিফা। রূপা দুষ্টু হেসে বলল, তাহলে আমার দুলাভাইকে বলেই দিই সময়টা ঘনিয়ে আনতে। চৈতি ফাল ফাল করে কিছুক্ষণ রূপার মুখের দিকে তাকিয়ে থাকলো। রূপার কথার অর্থ বুঝতেই নিজের কপালে নিজেই ছাপড়াতে লাগলো। লজ্জা না পাওয়ার জন্যই ভেবে চিন্তে কথা বলা উচিত, না হলে নিজের কথার জন্যই যেখানে সেখানে লজ্জায় পড়তে হয়। ওদিকে রিমন এবং সেনাবাহিনীর সদস্যরা পরের দিন ক্যাম্পগুলোতে নিজেদের অবস্থান ঠিক করে নিল। তারা এই বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের ধরার জন্য অভিযান পরিচালনা করতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটক করা সম্ভব হচ্ছিল না। উল্টো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যদেরকে গোপনে শহীদ হতে হচ্ছে। আজ রাতেও ব্যতিক্রম হলো না। সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে আক্রমণ করলো বিদ্রোহী গোষ্ঠীরা। তাদের হাতে বিভিন্ন আধুনিক অস্ত্র। তার একের পর এক ক্যাম্পে আক্রমণ করে চলেছে। সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিমন সেখানে ছিল, সেখানেই সবচেয়ে বড় আক্রমণ করে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এবং রিমনকে সেখানে শহীদ করা হয়। এই খবর পাওয়ার পর থেকে সেনাপ্রধান প্রায় পাগল হয়ে গেছেন। বিভিন্ন বাহিনীর প্রধানের সাথে যোগাযোগ করছে, কিন্তু সবাই বিপদে রয়েছে, কারণ বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা এমন অস্ত্র পেল কোথায় সেটাই আগে খুঁজে বের করা দরকার। তাদের কাছে এমন অস্ত্র আছে যেগুলো বিভিন্ন বাহিনীর কাছেও নেই। মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। প্রহরণ সব দেখেছে, কিন্তু সে ছুটি নিয়ে এসেছে, তাকে ডাকা মাত্রই সে চলে যাবে। অরুণ রাঙা প্রভায় বিভাসিত অপরাহ্যের প্রহর। ঘণ্টাখানিক আগেই ফিরে এসেছে চৈতিরা। জার্নি করে ফেরা তার উপরে জ্যামে আটকে থেকে গা গুলিয়ে উঠেছিল। একটা ঝাঁকানাকা গোসল না করলেই নয়। ছাদে আসার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে কেউ। মুখে তার একটাই কথা, চৈতি, কোথায় তুমি? কণ্ঠটা তার অতি প্রিয়। জবাব না দিলে ধমক দিবে তা চৈতির জানা আছে, তাই ছোট্ট করে বলল, আমি এখানে। দেখতেই তো পাচ্ছি ম্যাডাম, আপনি এখানেই। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো চৈতি। হাতের তোয়ালে। প্রহণকে দেখে মুচকে হেসে বলল, একটা বায়না করতে পারি? প্রহণ চৈতির দিকে এগিয়ে এসে বলল, সব বায়না টাইনা পরে, আগে বলো তো গোসলের পর চুল মোছনি কেন? চৈতি ঠোঁট ফুলিয়ে উত্তর দিল, আলসিমি করে মোছা হয়নি। একটা মায়েরও কম পড়বে না। কড়া গলায় বলল প্রহণ। নিজে হাতে চুল মুছতে মুছতে কণ্ঠ নরম করে বলল, আমি না থাকলে এই ছোটখাটো কেয়ারগুলো কে করবে তোমার? থেকে যান আপনি আমার যত্ন করার জন্য। ছোট্ট একটা চাকরি করুন, এই যেমন 10,000 টাকার বেতনের, দিব্যি চলে যাবে দিন। হ্যাঁ বলেছি তোমাকে, 10,000 টাকা দিব্যি যাবে দিন। শোনো চৈতি, আবেগে জীবন চলে না। চৈতি মিটিমিটি হাসলো, উত্তর দিল না। চুল মোছা শেষে রেলিংয়ের কাছে চলে যেতে নিলে চৈতি প্রহণের হাত ধরে থামিয়ে দিয়ে চোখের ইশারায় বুঝালো সেদিকে না যেতে। প্রহণ অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? চৈতি আঙুলের ইশারায় দেখালো ওই যে কারণ। প্রহণ চৈতির দৃষ্টি অনুসরণ করে রেলিংয়ের উপরে তাকাল। দুটো পায়রাকে প্রেম করতে দেখে হাসে বলল, তোমার তো আর ওদের মতন প্রেম হচ্ছে না, যাই ওদের একটু বিরক্ত করে আসি। চৈতি ভ্রুকুচকে রাগী কণ্ঠে বলল, যাবেন না বললাম তো, দূরে থাকুন ওদের থেকে, আপনাকে দেখলে উড়ে যাবে। চৈতির কথা শুনে প্রহণ গেল না রেলিংয়ের কাছে। বা হাত দিয়ে চৈতির কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মুখের উপর ফু দিয়ে বলল, কি জানি বায়না ধরবে বলেছিলে? চৈতি পায়রাগুলোর দিকে দৃষ্টি রেখে বলল, এক জোড়া পায়রা কিনে দেবেন?
একটা হবেন আপনি, আরেকটা হব আমি। বাহ, আমার বাচ্চা বউ দেখছি অনেক বড় হয়ে গেছে, কত কিছু বুঝে। ইস কি লজ্জা! প্রহন ছেলেটা বড্ড খারাপ, শুধু মেয়েটাকে লজ্জা দিবে। কি আনন্দ পায় সে ভালোই জানে। একটু ভালো করে পরখ করলেই তো দেখতে পাবে লজ্জায় মুখ লুকিয়ে ফেলার জন্য হাঁসফাঁস করছে। চৈতি প্রহনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে হাত ধরে বাদ সাধল প্রহন। চোখের ইশারায় মাথা নাড়িয়ে বুঝালেও যেও না। চৈতি অবাধ্য হলো, স্পষ্ট করে বলল, থাকবো না, আপনি শুধু লজ্জায় ফেলেন। প্রহন ঠোঁট কামড়ে হাসে, ধীর গলায় বলে ওঠে, তোমার লজ্জা বেশি। লাজুকলতা কি আর সাধে বলি? সামান্য কথায়ও এত লজ্জা পেলেই নাতি নাতনিদের মুখ দেখতে হবে না আর। ধ্যাত ছাড়ুন তো, আপনি লোকটা একটু বেশি বেশি খারাপ লোক একটা। চৈতিকে আর পাইকে। প্রহনকে বকতে বকতে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। চৈতি চলে যাওয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল প্রহন। প্রহনের হাসির শব্দে পায়রা যুগল উড়ে গেল, দাঁড়া মিলল শূন্য গগনে। এতে যেন শান্তি, স্বাধীনতা। নিশুতির আধারের জন্য সবে মাত্র প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। রূপ বদল করতে হবে যে। এখন সকাল, একটু পরেই দুপুর, তারপর বিকেল। প্রত্যেক দিনের এক এক রূপ। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। শব্দ শুনেই উপলব্ধি করল প্রহন যে চৈতি এখন রান্নাঘরে। সে ছাড়া রান্নাঘর থেকে এত শব্দ কেউই করতে পারে না। মিসেস ইয়াসমিন তো একদমই না, কারণ তিনি খুব নীরবতা প্রেমী মানুষ। এমন বাসন কোসনে শব্দ তার অসহ্য লাগে। আলতো হাতে ধরেন এবং আলতো হাতে কাজ করেন। নবাবের মতো চৈতিকে হুকুম করল প্রহন, বেগম সাহেবা, এক কাপ কফি দিন তো। রান্নাঘর থেকে চৈতির গলায় স্বর শোনা গেল। সে বলল, বেগম এখন মহাব্যস্ত, অনেক কাজ, ফ্রি হলে কফি পাবেন। বেগমের স্পষ্ট কথা শুনে আর কিছু বলল না প্রহন। চুপ করে সোফায় বসে রইল। রেদওয়ান চৌধুরীর শরীরটা ভালো লাগছে না বিকেল থেকে। বুকের ব্যথাটা আবারও বেড়েছে। বিছানায় শুয়েছিলেন তিনি। আজ আর কোনো নতুন বই পড়া হয়নি। শরীরে শান্তি থাকলে তো সব কিছুই মন বসে না। চলতি মাসের শেষ প্রায়, আর 2 দিন বাকি। এই মাসে একবার ডাক্তারের চেম্বারে যাওয়া উচিত ছিল। হার্টের পেশেন্ট, কিছুটা সতর্কতা না থাকলেই হয় না। মিসেস ইয়াসমিন চা নাস্তা নিয়ে রেদওয়ান চৌধুরীর কাছে গেলেন। মিসেস ইয়াসমিনের হাতে খাবার দেখে বললেন, ইয়াসমিন, আমার চা খেতে ইচ্ছে করছে না, এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও তো। মিসেস ইয়াসমিন সম্মতি জানিয়ে বললেন, তা দিব, কিন্তু তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা কেমন শুকিয়ে গেছে। ওই একটু বুকে ব্যথা করছে, ঔষধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাড়ির সামনের বড় আম গাছটায় কোনো এক ডালে বসে এক নাগারে ডাকছে সন্তান হারানো হুতুম প্যাঁচাটা। কি গম্ভীর এক কষ্টদায়ক সেই ডাক। গা ভার হয়ে আসে চৈতি। রাতের বেলায় প্যাঁচার ডাকটা ঠিক হজম হয় না তার। কেমন জানি একটা হারিয়ে ফেলার ভয়। পড়ার টেবিলে বসে ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। পাশে বিছানায় উপর হয়ে বসে আছে প্রহন। মোবাইলের স্ক্রিনে দৃষ্টি তার। কারোর সাথে চ্যাট করছে হয়তো। হঠাৎ চৈতি বলে উঠল, আপনি আমার থেকে দূরে যাবেন না তো কখনো? আচমকা চৈতির এমন প্রশ্ন শুনে ভ্রু কুচকে যায় প্রহনের। কিছুটা গম্ভীরভাবে চৈতির প্রশ্নের উত্তর দিল, না, যাব না। কিন্তু তুমি হঠাৎ করে এই কথা কেন বলছো? পড়ার ফাঁকিদা নিনজা টেকনিক ব্যবহার করতে চাচ্ছ? চৈতি মুখ মলিন ভীতু কণ্ঠে বলল, প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয় হয়। কথাটা বলে হু হু করে কেঁদে উঠল চৈতি। তার চোখ বনে গেল প্রহন। হঠাৎ মেয়েটার এমন কান্নার প্রস্তুত হয়ে গেছে। বিছানার উপরেই মোবাইলটা রেখে দ্রুত চৈতির কাছে গিয়ে চৈতিকে 2 হাতের বাঁধনে আগলে নেয় বুকের ভেতর। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কান্না করছো কেন বোকামি? শুধু শুধু কেউ কান্না করে? কিচ্ছু হয়নি তো, কারো কিছুই হয়নি, সবাই ঠিক আছে। কান্না থামাও পাগলি। হঠাৎ কি হলো চৈতির বুঝল না প্রহন। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়ে কত মানুষ কাঁদে সে খবর কে রাখে? কেউই রাখে না। নাক টেনে লম্বা শ্বাস নেয় চৈতি। কান্না থামে। ভালো লাগছে না কিছু, কেমন জানি করছে বুকের ভেতরটা। অচেনা এক ভয়ে ক্রমশ বেড়ে যাচ্ছে মনের কোণে। চৈতিকে স্বাভাবিক করে প্রহন বলল, সকালে উঠে বাকি পড়াটা শেষ করে নিও, এখন আর পড়তে হবে না। এদিকে মাত্র 3 দিনে পুরো পার্বত্য চট্টগ্রামের 3 জেলা বিদ্রোহীদের নিজেদের দখলে নিয়ে গেল। সরকারের পক্ষ থেকে সেনাপ্রধান সহ বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে ডাকা হলো। তারা গিয়ে কোনো কারণ বলতে পারল না। কারণ বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ থেকে নয়, বরং বেশ কয়েক বছর থেকে নিজেদের অস্ত্র সংগ্রহ করে আসছে, আর সেই অস্ত্রগুলোই এখন তারা ব্যবহার করছে। সেনাপ্রধান সবাইকে নিয়ে মিটিংয়ে বসে আছেন।
তখন তিনি বেশ রেগে গিয়ে বলে, আমি বুঝতে পারছি না এতগুলো অস্ত্র তারা কোথায় পেল। সরকার থেকে চাপ আসছে, দেশের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছে, এদেরকে যে করেই হোক থামাতে হবে। তারা ইতিমধ্যে 3 জেলা দখল করে ফেলেছে। এখন আমরা কি করব স্যার? ওই এলাকায় এখন আক্রমণ করা মানে সাধারণ জনগণকে বিপদের মুখে ফেলে দেওয়া। ক্যাপ্টেন প্রহনকে খবর দিন, ও আসলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এবং শরীফ শেখের সাথে তার অনেক দিনের দ্বন্দ্ব, তাদের দুর্বলতা সম্পর্কে ক্যাপ্টেন চৌধুরী ভালো জানবে। ওকে স্যার, আমি এখনই কল দিচ্ছি। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 10টা। মিসেস ইয়াসমিন ডাকছেন চৈতি আর প্রহনকে খাবার খেয়ে যাওয়ার জন্য। রাত হয়েছে অনেক, জার্নি করায় ক্লান্ত তিনি। ঘুম এসে ভিড় করেছে চোখে। চৈতিকে নিয়ে খাবার খাওয়ার জন্য চলে যায় প্রহন। রেদওয়ান চৌধুরীকে ডাকার জন্য রুমে গেলেন মিসেস ইয়াসমিন। রেদওয়ান চৌধুরী শান্ত হয়ে ঘুমিয়ে আছেন। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীকে বেশ কয়েকবার ডাক দিলেন, সাড়া পেলেন না। গভীর নিদ্রায় মগ্ন তিনি। সাধারণ ডাকে ঘুম ভাঙবে না। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর পাশে রাখা বইটা নিয়ে বুক শেলফে তাকে সাজিয়ে রাখতে রাখতে বললেন, খাবার খেয়ে ওষুধ খাবে না? ওঠো জলদি, ছেলে মেয়ে অপেক্ষা করছে তো তোমার জন্য। সাড়া না পেয়ে মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর মাথার পাশে গিয়ে বসলেন। বুকের উপর হাত রাখতেই কেঁপে উঠলেন তিনি। মনের অশুভ চিন্তাটা দূর করতে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া পরীক্ষা করতেই চিৎকার দিয়ে প্রহনকে ডেকে বললে, প্রহন রে, বাবা আর নাই। ভাতের লোকমাটা মুখে নেওয়ার আগেই হাত থেকে পড়ে গেল প্লেটে। মায়ের কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই ঝংকার দিয়ে উঠল বুকে। চিনচিন করে উঠল অসহনীয় যন্ত্রণা। কোনো রকম হাতটা ধুয়ে ছুটে গেল বাবার রুমে। চৈতির কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। খাবার মুখে নিয়েছিল শুধু, গিলতে পারল না, গলা দিয়ে নামলো না যে। প্রহনের পিছু পিছু সেও ছুটল। বৃত্তি তুলল শ্বশুরের রুমে। দরজার কাছে আসতেই শরীরটা যেন অসাড় হয়ে গেল প্রহনের। মিসেস ইয়াসমিন রেদওয়ান চৌধুরীর বুকের উপর মাথা রেখে শুয়ে আছেন আর বিড়বিড় করছেন, শুনছো? ওঠো না প্রহনের আব্বু, কথা দিচ্ছি তোমার বই পড়েনি আর কখনো কিছু বলবো না। প্রহন এগিয়ে গেল মায়ের দিকে। রেদওয়ান চৌধুরীর অচল দেহটা পড়ে আছে বিছানায়। প্রহনের গলায় কথা আটকে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব। কোথা থেকে চৈতি দৌড়ে এসে রেদওয়ান চৌধুরীকে চাপটে ধরল, কান্না করে দিয়েছে সে। প্রহনকে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে চাপটে ধরলেন। কি থেকে কি হয়ে গেল প্রহন? তোর বাবা এত তাড়াতাড়ি কেন আমাদের ছেড়ে চলে গেলেন? আমি তো একবারে একা হয়ে গেলাম, আমার ভালোবাসা হারিয়ে গেল দুনিয়া থেকে। কি করবে প্রহন বুঝতে পারছে না সে। এদিকে সামলাবে নাকি চৈতি আর মাকে সামলাবে, মাথা কাজ করছে না ওর। চৈতিকে হঠাৎ কান্না থামিয়ে দেয়। রেদওয়ান চৌধুরী বা হাতের কবজি ধরেছিল সে। বাবা বেঁচে আছে ভালো মা, ওনার হাতে রক কাঁপছে। চৈতির কথায় চমকে উঠল প্রহন, সাথে খুশিও হলো। নিজের কাছ থেকে মিসেস ইয়াসমিনকে ছাড়িয়ে দ্রুত বাবার কাছে গেল। হাতে নাড়ি ছুঁয়ে দেখল খুব ধীর গতিতে কাঁপছে। বুকের বাঁ পাশে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো হৃদস্পন্দন হচ্ছে কিনা। খুবই ধীর গতিতে কাঁপছে হৃদয়। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে চোখ মুখে হাসি ফুটে বলল, আব্বুর কিছু হয়নি আম্মু, তুমি দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মিসেস ইয়াসমিন মাথা নেড়ে সায় দিলেন। দ্রুত মোবাইল নিয়ে ফোন করলেন। চৈতির দিকে তাকিয়ে প্রহন বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে চৈতি, তুমি যদি না বলতে হয়তো বাবার সত্যিই কিছু হয়ে যেত। চৈতির চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিজের বাবার মতন এই মানুষটাও সে অনেক বেশি ভালোবাসে। খুব অল্প সময়ের মধ্যে এই 3টা মানুষ তার অতি থেকে অতি প্রিয় হয়ে গেছে। তাদের কিছু হয়েছে ভাবলেই তো দম আটকে আসে, দিশাহারা মনে হয়। আইসিইউর রুমের সামনে দাঁড়িয়ে আছেন মিসেস ইয়াসমিন। পায়চারি করছেন তিনি। তার পাশে বসে আছে চৈতি। প্রহর সর্দার সাহেবকে ফোন করে সব কিছু জানাতে ব্যস্ত। এই বিপদে তারাই হয়তো পাশে থাকবে। চাচারা তো সেই কবে নিজেদের স্বার্থ রক্ষার ব্যস্ত। বড় ভাইয়ের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না তারা। মরলো নাকি বাঁচলো এতে তাদের কিছু আসে যায় না। রেদওয়ান চৌধুরীর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় তাকে এমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়। বুকের ব্যথায় জ্ঞান হারিয়েছিলেন তিনি। শ্বাস প্রশ্বাসের গতিও খুব ধীরে। হৃদয় স্পন্দন প্রক্রিয়াও কমে গেছে। অনভিজ্ঞ যে কেউই তাকে দেখলে মৃত মনে করবে। ডাক্তারের কাছ থেকে এই সব কথা শুনে মিসেস ইয়াসমিন মৃত মনে প্রাণ ফিরে পেলেন যেন। আব্বু এখন কেমন আছেন ডাক্তার? আপনার আব্বুর জ্ঞান ফিরেনি এখনো, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনার আব্বু হার্টের পেশেন্ট, যেহেতু ওনার একবার হার্ট সার্জারি হয়েছে সেহেতু আপনাদের উচিত ছিল তাকে দেখে রাখা। ভাগ্য ভালো যে কিছু হওয়ার আগেই হাসপাতালে নিয়ে এসেছেন।
আপনারা যদি তাকে মৃত মনে করে রেখে দিতেন তাহলে হয়তো আজ সত্যি সত্যি তিনি মারা যেতেন। ডাক্তারের কথা শুনে মায়ের দিকে এক নজর তাকালো প্রহন। ডাক্তার চলে গেছেন। মিসেস ইয়াসমিন এখনো কান্না করছে। ইস, আজ যদি চৈতি অনুভব করতে না পারত তাহলে কি হতো। আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া আদায় করেছে তিনি। দেখ না, মানুষটা কম সময়, তাতে কি, বেঁচে থাকবে তো, পাশে থাকবে তো, একসাথে থাকবে তো, এটাই তো অনেক। সর্দার সাহেবকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। সজীব, সাদিক আর জুনাইদাও এসেছে। সর্দার সাহেবকে দেখে মনে কিছুটা সাহস পেল প্রহন। বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে চলে যাওয়ার ভয়ে ভীত ছিল সে। প্রিয়জন হারানোর যে যন্ত্রণা তা কি আর সবাই বুঝে? যার চায় সেই তো বুঝে, তার কি গেল। অন্যেরা তো মিথ্যে সান্ত্বনা দেয় শুধু। হ্যালো ভিউয়ার্স, পরবর্তী সিজন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।